উপন্যাস প্রেমঘর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৭২। কি গো আপনি, কথায় কথায় নিজের শক্ত হাতটা আরও শক্ত করেন, এমনিতেই লোহা। আর শুনুন, আমাকে এই কয়েক মাস যা শক্তভাবে স্পর্শ করেছেন, আপনি তো করেছেনই, আজ থেকে না, একদম এত হার্ডভাবে ধরবেন না আমায়, বুঝেছেন? এই বলে রিদি পরশের হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দিল। পরশ রিদির কথায় আগামাথা কোনো কিছুই ধরতে পারল না। কি হলো এই রিদির, এটাও ধরতে পারছে না। রিদি রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল, কিন্তু পরশ সেটা হতে দিল না। রিদির সামনে গিয়ে রিদিকে এক ঝটকায় সোফায় ফেলে দিল। বেসামাল হয়ে ইচ্ছাবশতী রিদির উপর শুয়ে পড়ল। রিদি এবার সত্যি সত্যি চিৎকার করে। ভয় পেয়ে গেছে অনেকটা, তবে হয়তো সেটা অন্য কোনো কারণে। নিজের জন্য হলে তো এত ভয় পাওয়ার কথা ছিল না। ভয়টা রাগে পরিণত করে বলল, আপনি আসলেই জাতা, কমন সেন্স বলতে কিছু নেই আপনার। নিজে যেমন লোহা ইস্পাতের তৈরি, সবাইকে তেমন ভাবেন নাকি আপনি? রিদি, সরুন তো সরুন, আপনি পারেন তো শুধু ধমকাতে আর জোর খাটাতে, বুদ্ধি করে কিছু করতে জানেন না আপনি। মানে কি বলতে চাও তুমি? আমি কিছু বলতে চাই না, সরুন আপনি আমার উপর থেকে, লাগে আমার। আর এখন থেকে হুটহাট আমার উপর এভাবে ঝেঁকে বসবেন না, প্রবলেম হবে আমার। পরশে এবার আরও খটকা লাগছে। এখন থেকে, আজ থেকে কিসব বসে এগুলো রিদি? কি হলো, সরুন, উঠতে দিন আমায়, ব্যথা পাচ্ছি তো। রিদিও কি বলে ফেললো। পরশ ধরে ফেলেনি তো? পরশ অবাক হয়ে প্রশ্ন করলো, ব্যথা পাচ্ছেন মানে? ও মানে কিছু না, আমার শরীরের কথা বলছিলাম। রিদি, ক্লিয়ার করো, তুমি ব্যথা পাচ্ছ মানে ও পাচ্ছে? রিদি, তুমি কি মিন করছো? মুচকি হাসছে রিদি। হাসবেই না কেন? পরশ যে বোকার মতো তার দিকে তাকিয়ে গভীর মনোযোগে কিছু একটা বোঝার চেষ্টা করছে ছেলেটা। মুহূর্তেই পরশের চোখে মুখে খুশির ঝিলিক। রিদি বুঝে ওঠার আগে আচমকা রিদিকে পাজা কোলে তুলে নিয়ে ঘুরতে শুরু করলো পরশ। রিদি, তুমি? রিদি বুঝতে পেরেছে পরশের মাথা তার ইঙ্গিতগুলো ঢুকেছে, তাই চারদিক থেকে লজ্জারা এসে আষ্টে পৃষ্ঠে ধরছে তাকে। পরশের খুশি যেন ধরছে না। রিদিকে নিয়ে চৌকনের মতো বৃত্তে ঘুরছে সে। রিদি পরশের গলা জড়িয়ে ধরে হাসছে। হাজারো সুখ, লজ্জা, ভালোবাসা লুকিয়ে আছে এই হাসিতে। আরে বাবা, এবার তো থামো। নো এ, আই অ্যাম সো হ্যাপি। আমি জানি তো, কিন্তু এবার তো থামাও, মাথা ঘুরছে তো আমার। পরশ সাথে সাথে থেমে যায়, কিন্তু কোল থেকে নামায়নি রিদিকে। অপলক চেয়ে আছে রিদির মুখের দিকে। কি হলো, নামান। এই জন্যই কি আমার ম্যাডাম এত খুশি? অফিস যাচ্ছেন না আজ? হঠাৎ তুমি বলে ডাকার কারণ এটাই। কতগুলো প্রশ্ন, কোনটা থেকে কোনটার উত্তর দেব রিদি? লজ্জা লাগছে খুব পরশের বুকে চেয়ে, পারফেক্ট কোনো জায়গা না পেয়ে সেখানে মুখ লুকায় সে। পরশ রিদিকে একটু উপরে তুলে রিদির কানের পাশে গভীরভাবে চুমু দিয়ে বলে, থ্যাঙ্কস এত বড় একটা উপহার দেওয়ার জন্য। মুখ তুলল রিদি, অনুনয় স্বরে বলে উঠল, আপনি কেন দিচ্ছেন? দেব তো আমি, আপনার জন্যই তো আমার নারীরূপী জন্ম সার্থক হতে চলেছে। পরশ এতটাই খুশি যে সে আবারও রিদিকে বেসামালভাবে ঘোরাতে শুরু করছিল, কিন্তু তার আগেই রিদি ভয় পেয়ে যায়। পরে যাব, সরি আর হবে না, আসলে আই অ্যাম সো এক্সাইটেড। এবার তো নামান। আমাকে ডিরেক্ট বলনি কেন? আর কবে থেকে? লজ্জা লাগছিল খুব। কাল রাতে আমি
জানতে পেরেছিলাম। অফিস থেকে আগেই ছুটি নিয়েছিলাম যেন আপনার সাথে ব্যাক করতে না হয়। আপনি থাকলে তো ফার্মেসিতে যাওয়া হতো না। আর আমার বারবার মনে হচ্ছিল আমাদের মধ্যে আরও একজন আসতে চলেছে। তাই পরশ হৃদিকে একটু উপরে তোলে পরম আদরে কপালে একটা চুমু দিল। রিটার্ন দাও। কি? এই যে আমি তোমাকে কিস করলাম তার রিটার্ন দাও। ইস, বয়ে গেছে আমার। আপনাকে কি আমি দিতে বলেছিলাম? আরে দে না। দুষ্টুমি হাসছে দিদি। পরশও মুচকি হেসে বলল, পরশকে দিতে হয় না। পরশ নিজের পাওনা ঠিক আদায় করে নিতে পারে। দিদিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পরশ হৃদির কমল চিকন ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে এলো। আচমকা এমনটা হয় দিদি ভয়ে পরশের ঘাড় আরও শক্ত করে জড়িয়ে ধরল। আর তারপর সেও তাল মেলাতে লাগলো পরশের সাথে। পরশ সেই অবস্থাতেই হৃদিকে বিছানায় শুয়ে দিল। হৃদি রীতিমতো হাঁপিয়ে উঠছে, তবুও পরশ তার ঠোঁট ছাড়েনি। বাধ্য হয়ে একটা কামড় বসিয়ে দিল পরশের ঠোঁটে। বিনিময়ে অসংখ্য কামড় পড়ল হৃদির ঠোঁটে, সাথে অজস্র ভালোবাসা। বেশ খানিক পর পরশ ক্লান্ত হয়। ঠোঁট জোড়া ছাড়ল হৃদির। ইস, আরেকটু হলে হৃদিটা শ্বাস আটকে মরেই যেত। দুজনে হাঁপাচ্ছে। রাগে দুঃখে পরশের দিকে বাঁকা চোখে তাকায় হৃদি। বদটা হাসছে। হৃদি বসিয়ে দিল কয়েকটা কিলঘুষি। খারাপ লুচু, মেরে ফেলছিলেন আমায়। পরশ হৃদিকে আলতো করে জড়িয়ে ধরল। আহ্লাদি স্বরে বলল, সরি বউ। ও কি কিছু মনে করেছে? উহ, তবে ভাবছিল আমার পাপাটা কি দুষ্টু। আমার মাম্মি শ্বাস আটকে দিচ্ছিল। দুজনেই হেসে উঠল। পরশ হৃদির পেটে হাত রেখে বলল, বাবুসোনা, তোমার পাপাই তোমার মাম্মিকে আদর করছিল। শ্বাস আটকানোর জন্য সেসব করেনি। হৃদি পরশের হাতটা একটা চিমটি কেটে বলল, এই আপনি ওকে কী সব বলছেন? ও কি আপনার আমার মতো এইসব বোঝে নাকি? ও তাই তো। আবারও তাদের অনাগত ভবিষ্যৎটাকে উদ্দেশ্য করে বলল, পাপাই না, খুব সরি। আর এমন হবে না। খিলখিলিয়ে হেসে উঠল হৃদি পরশের কথায়। পরশ খুব শান্তভাবে হৃদির কপালে ভালোবাসার ছোঁয়া দিয়ে উঠে পড়ল। হৃদি উঠতে নিলে প্রায় ধমকে সুরে বলল, একটু আগে না বলে মাথা ঘুরছে, তাহলে উঠছো কেন? চুপচাপ শুয়ে থাকো। এ সময় আমাকে তো শক্তভাবে ধরতে বারণ করলে, ঠিক তেমনি এ সময় নিজে একটু কেয়ারফুল থাকবে। সো আমার সব কথা শুনতে হবে, ক্লিয়ার? হৃদি পুরো এই লোক বেবির 1 মাস হতে না হতে শুয়ে থাকতে বলছে। আরে আমি তো বলেছি, আপনি যেভাবে আমায় ঘোরাচ্ছিলেন মাথা ঘুরছে সেটা তো বলিনি। স্পষ্ট আজকে অনেক ঘুরে ফেলেছি তোমায়। হুঁশ ছিল না তো তাই। আর হবে না। সো রেস্ট নাও যেন মাথা না ঘুরে। পরশ, আমি ঠিক আছি। হৃদি, কি বলছি আমি? হৃদি একদম চুপ, শান্ত মেয়ের মতো বিছানায় গা মেলিয়ে শুয়ে থাকলো। জানে সে কথা বাড়িয়ে বা জোর করে আর কিছু করা যাবে না। পরশ যে দাসের মানুষ, তার সাথে হৃদি কোনোদিনই পেরে উঠবে না। তাই সোজাসুজি সবটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আজ নৌসিনকে সাদাদের বস, মানে সাদাত যাকে বাবা বলে ডাকে, তিনি আসছেন। দেশের বাইরে গিয়েছিলেন জরুরি কাজে, তাই নৌসিনের অসুস্থতার খবর শুনেও আসতে পারেনি। এদিকে নিপা অলিদও সিলেট থেকে ঢাকায় চলে এসেছে। অলিদের বাবা মা সিলেটেই রয়ে গেছেন। নৌসিন শুয়ে আছে। তার এক পাশে আরুপ আর অন্য পাশে তুবা। সাদাত সোফায় বসে অফিসের ফাইলগুলো চেক করছে। ইদানিং তো সাদাত অফিসে খুব বেশি দরকার না হলে যাচ্ছে না। দিনে 2-3 ঘন্টা সময় দিচ্ছে অফিসে। তবুও তার বস দেশে থাকলে এতটুকুও দিত না।
বাধ্য হয়ে যায়, আর বাকিটা বাসাতেই করে। তবে কাজের চেয়ে নৌসিনের প্রতি নজরটা বেশি। তুবা আর আরু নৌসিনের সাথে কথা বলতে বলতে। তুবা মাঝে মাঝে নৌসিনের পেটেও হাত রাখছে। আরুপ এরকম করে না, বেশি ছোট তো তাই। সাদাত রাফসা তাকে খুব ভালো করে বুঝিয়েছে, নতুন বউকে যেন কম স্পর্শ করে। আরুপও তাই করে। তুবা বারবার পেটে আলতো করে হাত রাখছে দেখে আরুপের মনটাও আকুবাকু করছে। তাই সেও আবদার করল, কাকাই আমি একটু ধরি, আপুর মতো আস্তে ধরব। আরুপের কথা শুনে সাদাত নৌসিন দুজনই মুচকি হাসল। সাদাত ফাইল রেখে ওদের পাশে এসে বসল। আরুপকে পায়ের ওপর বসিয়ে বলল, দাও। সত্যি? হ্যাঁ, তবে আস্তে। তোমার আপু আস্তে করে রেখেছে যে। ওকে। আরুপ সাদাতের কোলে বসে নৌসিনের পেটে হাত রাখলো, আর অমনি নৌসিনের বেবিটা নড়ে উঠল। আরুপ ভয় পেয়ে গেছে খুব। উফ! সাদাত নৌসিন হেসে ফেলল আরুপের ভয় পাওয়া মুখ দেখে। বাবাই, ও তো খেলে পেটে, তাই এমন হয়। পেটে খেলে? তুবা বলল, হ্যাঁ রে বোকা, খেলে। তুমি কি করে জানো আপু? আমি জানি রে, জানি। বড় মামির পেটেও তো আমি ধরতাম, তুই খেলতি, আমার মনে আছে। ও নিপা তুবা আর আরবকে ডাকার জন্য সাদাদের রুমে আসে। নৌসিনে হাসি মুখ দেখে বেশ ভালো লাগছে তার। তুবার পাশে এসে বসলো সে। কি ব্যাপার, কি নিয়ে তো খুশি সবাই? মম, নতুন মামির বাবুও না পেটে খেলা করে, তাই নাকি? হ্যাঁ পিপি, তা তো একটু করবেই সোনা। তুমি আর তোমার আপু তো সবসময় খেলছো, সেও দেখছে, তাই সেও খেলছে পেটের ব্যথা। ও দেখে? হ্যাঁ তো বাবা, দেখে। এখন শোনো, তোমরা যাও, দাদু খেতে ডাকছে। এখন? হ্যাঁ মা, যাও। আরু বাবা যাও, দুজনে খেয়ে নাও দাদুর কাছে। মম, পরে খাই। তুবা তুমি কেন খেতে চাও না বলো তো? খেতে হয় মা। তুবা আর আরুপ চলে গেল। এখন কেমন লাগছে? ভালো আপু। আচ্ছা ঠিক আছে, শুয়ে থাকো। সাদাত খেয়াল রাখিস। আঙ্কেল আসছে কখন? এয়ারপোর্ট থেকে সরাসরি আসবে, ভাইয়া গেছে তো ড্রাইভ করতে। ও আচ্ছা, নৌসিন বলল। আমার না একটা প্রশ্ন। সাদা জানতে চাইল, কি? তুমি বসকে বাবা বলে কেন ডাকো? মানে কি? তুমি এখনো জানো না? না তো। সাদাদের কাছে জানতে চেয়েছিল একদিন, ও তোমাকে জিজ্ঞেস করতে বলেছিল, বাট আমার খেয়াল ছিল না। রাতে বলবো, এখন না। নিচে গিয়ে দেখি তুবা খাচ্ছে কিনা, না হলে একটু খেয়েই উঠে যাবে আবার। প্রায় 1 ঘন্টা পর সাদাদের বস বাসায় আসেন। সাদাদের বাবা, কাকা সহ বাসার সবাই খুব খুশি এই মানুষের আগমনে। মানুষটা খুব অমায়িক, অত্যন্ত ভালো মানুষ। লোকে বলে না, ভালো মানুষকে আল্লাহ পরীক্ষা করেন বেশি। এই মানুষটাও হয়তো তেমনই, আল্লাহ তাআলার কাছে হয়তো খুব প্রিয়, তাই এত কষ্ট দিয়েছেন তাকে। বাসায় ঢুকেই মানুষটা সবার সাথে হাস্যোজ্জ্বল মুখে কথা বলে, সরাসরি নৌসেনের রুমে চলে যায়। বোধহয় তিনি আর অপেক্ষা করতে পারছিলেন না। সাদাদের সাথে সাথে নৌসেনের জন্য তিনি আজকাল পাগল প্রায়। নৌসেন অসুস্থ, এই খবরটা যেন তিনি দেশের বাইরে বসে সহ্য করতে পারছিলেন না, তাই ছুটে এসেছেন। কেটে গেছে আরও কয়েকটা দিন, আর 13 দিন পরেই নৌসেনে ডেলিভারি ডেট দিয়েছে ডক্টর। আগের চেয়ে পেটটা আরও উপরের দিকে আরও বেশি ফুলে গেছে, যার জন্য শ্বাস নিতেও খুব কষ্ট হয়। সাদাত, মন খারাপ তোমার? সাদাত নৌসেনের মাথায় হাত রেখে বলল, কি? না তো। মোটেই না। তুমি ইদানিং আগের মতো হাসো না, তেমন কথা বলো না কারোর সাথে। এবার যেন সাদাদের ভেতরটা বেরিয়ে আসলো। তোমাকে আমি কত রিকোয়েস্ট করলাম জান,
কি দরকার ছিল এত টাফ প্রেগনেন্সি বিয়ার করার? আমি তোমার মুখের দিকে তাকাতে পারি না, কষ্ট হয় খুব। না তুমি খেতে পারছো, না ঠিক মতো উঠতে, না পারছো বসতে, শুয়ে শান্তিতে ঘুমাতে পারছো না, এখনও শ্বাসও ঠিক মতো নিতে পারো না। আর আমি পারছি না এভাবে তোমাকে দেখতে। আরও 13টা দিন তোমাকে এভাবে দেখতে হবে আমার। আমি নিতে পারছি না। কেন এমন জেদ করলি? আমার কথাটা কেন শোনোনি? নৌসিন কি বলবে? সত্যি তো সাদাত কত বুঝিয়েছে ওকে, কিন্তু সে এতটাই বাচ্চা পাগল ছিল যে, যার জন্য এত ভোগান্তি হচ্ছে তার নিজেরই। পর মুহূর্তেই আবার ভাবলো নৌসিন, না না, যা করেছি ঠিক করেছি। একটু কষ্টের জন্য আমার অনাগত বাচ্চাটাকে মেরে ফেলতাম আমি? না, অসম্ভব। সাদাতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো নৌসিন, বলল, আমরা তো পারবো আমাদের বেবিকে একটা সুন্দর পৃথিবীর দৃশ্য দেখাতে। একটু কষ্টের জন্য আমি কি করে আমার সোনামণিটাকে মেরে ফেলতাম বলতে পারো? সাদাত কিছু বলল না। সত্যি তো, যে নৌসিনের পেটে বেড়ে উঠছে তার তো একটা জীবন আছে, যে জীবনের সূচনা তাদের দুজনের অংশ, ভালোবাসার প্রতীক। তাকে মেরে ফেলা কি আদৌ ঠিক? উপরওয়ালা তো আছেন, তার লীলা আমরা কে বা বুঝি। হয়তো ওনার ইচ্ছাতেই নৌসিন সাদাতের ভালোবাসা এই দুনিয়ায় আনার জন্য নৌসিনের এত কষ্ট হচ্ছে। সাদাত জানে না কি হবে, তবে শুধু প্রার্থনা করতে পারে সে, আল্লাহ যেন তার নৌসিনকে এত কষ্টের ফল দেয়, তবে যেন ঠিকঠাক রাখেন। সাদাতকে ভাবতে দেখে নৌসিন আহ্লাদি সুরে বলল, এই কি ভাবছো? সাদাত নৌসিনের মুখের দিকে তাকিয়ে বলল, তোমার কথা। শুধু আমার কথা না, তোমার কোলে আমাদের বাবুর কথাও ভাবছিলাম। আচ্ছা, আমাদের বাবুর নাম তো ঠিক করিনি আমরা, সবাই তো আগে আগেই করে। উহ, আমরা তো আর সবার মতো না, আমরা সবার চেয়ে আলাদা। তাই আমরা বাবুর মুখ দেখি বাবুর নাম করব। ও ঠিক আছে, এবার ভালো মেয়ের মতো চোখ বন্ধ করো। না, কেন? আদর খাবো আমি। কি? এ তো অবাক হওয়ার কি আছে? আদর করো না তুমি, আদর করো না তুমি আজকাল, শুধু বেবিকেই কিস করো। এই মেয়ে, রোজ তো তোমাকেই চুমু দিচ্ছি। ইস, শুধু কপালে, আর কোথাও তো না। আচ্ছা, তুমি তো ইল সোনা। নৌসিন সাদাদের শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলল, আজ 1 মাস যাবৎ আমাকে লিপ কিস করছো না তুমি? নিজের গলায় হাত রেখে আবারও আবেগময় সুরে নৌসিন বলল, এখানে দুষ্টুমি করছো না। সাদাত মুচকি হাসল। নৌসিন ঘুম ঘুম গলায় সব বসে, বেচারি ঘুম না পেলে এসব কখনোই বলতো না। এই তুমি হাসছো কেন? আসো না প্লিজ। সাদাতকে টেনে নিজের ওপর নিতে চাইছে নৌসিন, বাধা দিচ্ছে সাদাত। এই মুহূর্তে নৌসিনের উপর ওর ভর দেওয়া মানে বেবি নৌসিনের দুজনেরই চাপা লাগে, তাই সাদাত যাচ্ছে না নৌসিনের উপর। নৌসিন রেগে গেল এতে, আওয়াজ করে বলল, আসছো না কেন? আসো, যান এখন ঘুমাও প্লিজ। নৌসিন কান্না স্বরে বলল, ও আমি বুঝে গেছি, আমি তো অসুস্থ হয়ে গেছি, তাই আমাকে আর ভালো লাগে না তোমার, তাই তো কিস করো না, সুরসুরি দাও না, সেক্স করো না কতদিন। সব বুঝি আমি, পাগলি। চুপ, এই তো কিস করছি বলে সাদাত নৌসিনের ঠোঁটে আলতো করে একটা চুমু খেলো। এতে যেন নৌসিন তেলে বেগুনে জ্বলে উঠল। আহ, একটু কিস, সান্ত্বনা চুমু দিচ্ছ তুমি আমায়। সাদাত নৌসিনের মুখ আস্তে করে চেপে ধরে। চুপ চুপ, কি করছো? বাইরে আওয়াজ যাবে। সাদাতের হাতটা সরিয়ে নৌসিন বলল, তাহলে আরও আদর করো, আজকে সেক্স করব আমরা। সাদাত তো মহাবিপদে পড়েছে। কী সব বসে নৌসিন, কোনো কথা বললে কিছুতেই শুনবে না নৌসিন।
তাই সাদাত নৌসিনকে নিজের দিকে পাশ করে ঘুরিয়ে নৌসিনের গলায় আলতো করে মুখ রাখলো। খুব সাবধানে চুমু দিচ্ছে। শরীরে পানি আসায় সাদাত শক্ত করে ধরছে না নৌসিনকে, কিন্তু নৌসিন সাদাতের উষ্ণতা পেয়ে সাদাতকে সর্বশক্তি দিয়ে নিজের কাছে টানছে। গলা থেকে কানের আশেপাশে ঠোঁটে কপালে সাদাত চুমু দিচ্ছে নৌসিনকে। ওর কেমন একটা ঘোর কাজ করছে। নেশায় পড়ে যাচ্ছে নৌসিনের। প্লিজ হাগ মি স্ট্রংলি। সাদাত নৌসিনের এই কণ্ঠ শুনে বুঝতে পারছে নৌসিনের ঘুম কেটে গেছে। নৌসিন সত্যি সত্যি আজ সাদাতকে চাইছে। সাদাত যথাসম্ভব আঁকড়ে ধরল নৌসিনকে। তাতে নৌসিনের ঠিক হয়নি, তাই নিজেকে শক্ত করে সাদাতের মাঝে থাকার চেষ্টা করছে। সাদাত ওঠার চেষ্টা করতেই নৌসিন সাদাতের কানে কামড়াতে শুরু করলো। সাদাতও আর পারছে না। নৌসিনকে টেনে নিজের ওপর উঠিয়ে নিল, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নৌসিন আজ এতটাই পাগল যে নিজেই নিজের জামাটা খুলে ফেলল। সাদাত নৌসিনকে থামাতে বলল, নৌসিন কষ্ট হবে তোমার। না হবে না, আমি চাই, প্লিজ লাভ মি। প্রবলেম হবে তোমার, ছাই হবে। আমার এক ফ্রেন্ড ডেলিভারির আগের দিনও সেক্স করেছে। তুমি জানো আগেরকার মানুষ করতো এসব। আমি একটা বইয়ে পড়েছি আজকাল মানুষ বেবি পেটে আসলেও সেক্স করে না, তাই সিজার করতে হয়। এই অবস্থায় মাসে 2-3 বার সেক্স করলে সিজার করার সম্ভাবনা কমে যায়। বাট উই আর ইল। নৌসিন সাদাতের নজর ঘোরাতেই সাদাতের নজরটা নিজের উন্মুক্ত বুকের দিকে নিয়ে আসলো। বলল, আমি কিন্তু আগের চেয়ে মোটা হয়ে গেছি। সাদাত বুঝতে পারছে নৌসিন সোজা কথাটা ঘুরিয়ে বলল, তাই সেও নৌসিনকে লজ্জা দিতে বলল, মোটা কেন বলছো রে পাগলি, বুসগুলো দুধ এসে ফুলে গেছে। নৌসিন লজ্জায় কুঁকড়ে উঠল। সাদাতের চোখ থেকে চোখ সরিয়ে নিল। সাদাতের কাছে দৃশ্যটা খুব ভালোই লাগছে, তাই আবারও বলল, আগে তো খুব ছোট ছিলে। বিয়ের পর আমার ছোঁয়ায় আস্তে আস্তে বড় হচ্ছিল, আর বেবি আসার 6-7 মাস থেকে আরও বড় হচ্ছে। আসলে বেবি আসার পর থেকে তোকে আরও সেক্সি সেক্সি লাগে, বলতে গেলে দ্বিগুণ। নৌসিন সাদাতের বুকের ওপর মুখ লুকালো। সাদাত বলল, কি লাভ, আমি তো চুপই ছিলাম, তুই তো নিজেই ঘি দিলি পাগলি। নৌসিনের ভালো লাগছে। সাদাতের কথায় লজ্জা পেতে এত কেন ভালো লাগে নৌসিনের নিজেও জানে না। সাদাত তো সরাসরি সব বলে। নৌসিনের কেন জানি সাদাতের মুখে এসব শুনতে ইচ্ছে করে, হয়তো ভালোবাসে বলে। সাদাত নৌসিনকে বেডে শুয়ে দিয়ে নৌসিনের উপর আস্তে করে শুয়ে পড়ল। পুরো ভরটা দিল না। ঠোঁটে ঠোঁট করে দুজন দুজনার পিপাসা মেটাচ্ছে। সাদাতের হাত দুটো প্রতিটি আঙুলের ভাঁজে হাত ঢুকিয়ে নৌসিন সাদাতকে নিজে আরও কাছে টানছে। সাদাতের বুকে একের পর এক কামড় দিচ্ছে নৌসিন। সাদাতও ঠোঁট থেকে গলায় আস্তে আস্তে বুকের দিকে নেমে আসছে। হয়তো জৈবিক তাড়না দুটি মানুষকে গ্রাস করে নিচ্ছে, তাই খুব স্বাভাবিকভাবেই সাদাতের হাত দুটো নৌসিনের বুকে খেলা করতে থাকে। আর নৌসিনও মাতাল হয়ে আওয়াজ দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর সাদাত বল, একটা জিনিসই আমরা বাপ বেটি খাবো রে নৌসিন, শুধু পার্থক্য একটাই, বাচ্চার বাবা দুধটা খাবে না, বাট মুখে কিন্তু আমরা দুজনেই নিব। ইস, কিভাবে সাহস করবে তুমি দুজনেই যদি। সাদাতকে আর বলতে দিল না নৌসিন, মুখে হাত চেপে ধরল। এবার খুব বেশি বলছে সাদাত। এই ছেলেটার অসভ্যতামি একবার শুরু হলে আর যেন থামতেই চায় না। সাদাত আর কিছু বলল না। নৌসিনের ডাকে আবারও সাড়া দিতে লাগলো। এক সময় দুজনে হারিয়ে গেল গভীর ভালোবাসায়। নৌসিনের সত্যি কোনো কষ্ট হচ্ছে না।
যতটা হচ্ছে সেটা খুব স্বাভাবিক। নৌসেন যেন মহাসুখ পাচ্ছে সাদাদের কাছে। সাদাদের কানের আশেপাশে প্রতিটা কামড় আর উন্মুক্ত পিঠে প্রতিটা আঁচড় সাদাতকে বুঝিয়ে দিচ্ছে সেটা। রিদি বেশ ভালোই আছে। দাদি শাশুড়ি টোটকাটা কাজে দিয়েছে। যেদিন থেকে ওর শাশুড়ি জানতে পেরেছে রিদির পেটে তার ছেলের অংশ আসছে, সেদিন থেকেই সব কিছু বদলে গেছে মহিলার। পরশও আজকাল খুব ভালোবাসছে রিদিকে। আগেও বাসত, তবে আগে যেমন শক্ত প্রেম ছিল, এখন সেটা নরম হয়ে গেছে। রিদি বাবা মাও মেয়ের খবরটা শুনে খুব খুশি। মানুষের জীবনে তো কত কিছুই হয়, হয়তো রিদির জীবনেও তেমন কিছু হয়েছিল, তাই সেটা ধরে বসে থাকা তো কোনো মানেই নেই। সেজন্য রিদির বাবা আর ভাইও নিজেদের রিদির সাথে আগের মতোই স্বাভাবিক। আর এই সবটা খুব দূরত্ব হয়েছে শুধুমাত্র রিদির প্রেগনেন্সির বলে। রাতে ঘুমের ঘরে পরশ রিদির পেটের উপর নিজের শক্ত হাতটা দিয়ে চেপে ধরেছে। রিদির আবার রাতে একটুতেই ঘুম ভেঙে যায়। পরশ শুধু পেটেই না, রিদি সারা শরীরে নিজের শরীরটা আষ্টে পিষ্টে রেখেছে। রিদি ইদানিং একটা সুযোগ পেয়েছে পরশকে যতই রাগ দেখা বা ঝাড়ি দিক না কেন, পরশ কিছুই বলে না, উল্টো আরও বেশি আদর করে। রিদি পরশের হাতটা পেটের উপর থেকে সরিয়ে পরশের হাতে বেশ কয়েকটা ঘুষি দিল। জেগে ওঠে পরশ। উহ, কি হয়েছে? হম্বুলের মতো হাতটা আমার পেটে চেপে ধরেছেন কেন আপনি? আমার ঘুম ভেঙে গেছে। পরশ মুচকি এসে রিদিকে জড়িয়ে ধরে বলল, সরি বাবু, আর হবে না, মনে থাকে যেন। ওকে। রিদির কপালে একটা চুমু দিয়ে পরশ বলল, ঘুমিয়ে পড়ো এবার, সত্যি বলছি আর হবে না। পরদিন সকালে সাদাত নৌসেনকে নিজে ফ্রেশ করিয়ে দিয়েছে। কাল রাতে সাদাতকে এত কাছে পেয়ে নৌসেন খুব খুশি। হাবভাব অনেকটাই চেঞ্জ মেয়েটার। সাদাত নৌসেনের ফুরফুরা মেজাজ দেখে নিজেও বেশ কমফোর্টেবল ফিল করছে। নৌসেনকে সকালের খাবার ও ওষুধ দিয়ে সাদাত একটা দরকারি কাজে বাইরে চলে যায়। যাওয়ার সময় নৌসেনকে বারবার করে বলে দেয়, আমার জন্য যেন একটু তেঁতুল আনা হয়। আমার খুব খেতে ইচ্ছে করছে, একদিন খেলে কিছু হবে না, প্লিজ এনো, নাহলে মন খারাপ হবে আমার। সাদাত প্রথমে না বললেও পরে নৌসেনের পিড়াপিড়িতে বলতে বাধ্য হয়েছে, আচ্ছা দেখা যাবে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। সাদাত এখনও বাসায় আসেনি। আজ নৌসেন খুব করে মিস করছে সাদাতকে। সাদাত তো খুব হলে 2-3 ঘন্টা বাইরে থাকে, কিন্তু আজ বেশি সময় পার করছে। নৌসেনের একটু ভালো লাগছে না। সাদাতকে এর মধ্যেও অনেকবার ফোন করেও কথা বলছে নৌসেন। সাদাত অফিসের জরুরি কাজে আটকে পড়েছে, তাই আসতে পারছে না। নৌসেন রিমোট হাতে টিভির চ্যানেল পাল্টাচ্ছে। টিভিতে কী সব হচ্ছে নৌসেনের কিছুই ভালো লাগছে না। হঠাৎ নৌসেন অনুভব করলো তার কোমরের পাশে চিনচিন ব্যথা করছে। টিভি বন্ধ করে পাশ ফিরে শুয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ব্যথা হচ্ছে। স্বাভাবিক ভেবে নৌসেন কাউকে ডাকেনি এতক্ষণ, কিন্তু এবার অনেকটাই খারাপ লাগছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ওঠার শক্তি পাচ্ছে না শরীরে, খুব অসহায় লাগছে। ফোনটা হাতে নিয়েও সাদাতকে ফোন করলো না। কল করলো ওর মায়ের কাছে। ওপাশ থেকে ওর মা কিছু বলার আগে নৌসেন এপাশ থেকে বলে উঠল, আম্মু আমার ব্যথা করছে। মেয়ের কথা শুনে মায়ের বুকটা ধুক করে উঠল। উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, ওমা সে কি, কখন থেকে? কান্না জড়িত কণ্ঠে নৌসেন জবাব দিল, ঘন্টা খানে। হায় আল্লাহ, সাদাতকে বলিসনি? ও তো বাসায় নেই। তোর শাশুড়ি বা রাফসাকে বলিসনি? না। হায় রে পাগলি মেয়ে রে, আমি আসতে আসতে 1 ঘন্টা লাগবে। এই গাড়িতে উঠতেছি, তোর শাশুড়িকে বল, তা না হলে রাফসাকে বল। মা, আমি ফোন দিলে বলবে তুই ওদের না জানিয়ে আগে আমাকে ফোন করেছিস।
আগে তো ওরা জানবে মা, তারপর আমি জানবো। তুমি আসো, আমার খুব পেন হচ্ছে। আচ্ছা, তুই যেভাবে আছিস ওভাবেই থাক মা, কোনো রকম ভয় পাবি না কিন্তু, আমি দেখছি। আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহ আল্লাহ কর। নৌসিন কিছু বলার আগে ওর মা ফোন কেটে দিল। তারপর কিছু একটা ভেবে সাদাতকে ফোন করলো, কারণ এখন যদি ওনার শাশুড়ি ফোন করে তাহলে ওরা ভাবতে পারে তাদের ছেলের বউ এখনও তাদের আপন করতে পারেননি। মেয়ের মা তো, তাই সব দিকে একটু বেশি ভাবে। সাদাত নৌসিনের খবর শোনা মাত্রই মিটিং ক্যান্সেল করে দেয়, যেই মিটিংয়ের জন্য টানা 3 মাস যাবৎ কাজ করছে ও। আর মাত্র 5 মিনিট পর ফোন করলেই নৌসিনের মা সাদাতকে ফোনে পেত না। সাদাত যে মিটিংয়ে চলে যেত। সাদাত নিজের কেবিন থেকে বের হতেই ম্যানেজার সামনে এসে দাঁড়ায়। চিন্তিত হয়ে বলেন, স্যার, এই মিটিংটা অনেক জরুরি। তার চেয়ে জরুরি কাজ আমার আছে। আর কিছু বলেনি সাদাত দ্রুত বেরিয়ে আসে। এদিকে নৌসিন আর পারছে না। এই মুহূর্তে রাফসা আসে সাদাদের ঘরে। নৌসিনকে রোজ ওই সময় রাফসাই কিছু না কিছু খাইয়ে যায়। নৌসিনের অবস্থা দেখে ঘাবড়ে যায় সে। সব কিছু যেন খুব দূরত্বেই হচ্ছিল। নৌসিনের মা পৌঁছানোর আগেই সাদাত বাসায় পৌঁছে যায়। সাদাতকে দেখা মাত্রই নৌসিনের কলিজাটা আরও মোচড় দিয়ে ওঠে। পারবে তো ও সাদাতের মুখে হাসি ফোটাতে, নাকি সাদাতকে একা রেখে চলে যাবে ও, না অন্য কিছু? কোলটা খালি হয়ে যাবে না তো ওর? ভয়ে আটকে ওঠে নৌসিন। দু চোখ বেয়ে জল পড়তে থাকে ভয় আর তীব্র ব্যথায়। হসপিটালে আনা হয়েছে নৌসিনকে। ওর শ্বশুরবাড়ি সবাই এসেছে, শুধু প্রাপ্তির মা, প্রাপ্তি, আরুপ আর তুবা বাসায়। বাচ্চারাও খুব বায়না ধরেছিল, কিন্তু ওদের এনে আরও ঝামেলা হবে, তাই বাসায় রেখে আসা হয়। নৌসিনের অবস্থা খুব বেশি ভালো না, ভীষণ ব্যথা হচ্ছে ওর। বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত সাদাদের হাতটা শক্ত করে ধরে রেখেছে। সাদাত যথাসম্ভব শান্ত করার চেষ্টা করছে নৌসিনকে কেবিনে রাখা হয়েছে। ডক্টর এসে দেখে গেছে বেবি হাতে নাকি এখনও 3-4 ঘন্টা। এতক্ষণ নৌসিনকে কিছু ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে রেখেছেন ওনারা। ডক্টররা বলছে নর্মাল ডেলিভারি হবে না, তাই ওটি ব্যবস্থা করতে। কিন্তু নৌসিন সাদাদের দুহাত ধরে হাউমাউ করে কাছে। সাদাত, না, শান্ত হও প্লিজ, এমন করো না, নর্মালি হবে, করব না অপারেশন, প্লিজ, আমার খুব ভয় করে। কিছু হবে না, আমি আছি তো, আল্লাহ আল্লাহ করো। ওরা তো বলেছে 3 ঘন্টার পর ওটিতে নিতে হবে। তুমি দেখো তার আগে আমার ছেলে এসে যাবে। সাদাত নৌসিনের কপালে চুমু দিয়ে বলল, কেন পাগলামি করছিস? নর্মালি বেবি ডেলিভারি দিতে পারবি না তো তুই? খুব দুর্বল হয়ে আছিস যে। নৌসিন সাদাতকে খুব শক্ত করে জাপটে ধরে বলল, ভয় করে। আর পারল না নৌসিন। প্রথমত শারীরিক এত খারাপ অবস্থা, আর দ্বিতীয়ত তীব্র মানসিক চাপ, দুটো মিলে মুহূর্তেই জ্ঞান হারালো নৌসিন। সাদাত পুরো পাগল হয়ে যাচ্ছে। ডাক্তার এসে নৌসিনকে দেখে সিদ্ধান্ত নিল অপারেশন আরও পরে নয়, এক্ষুনি করবে। সব রেডি করা হলো, শুধু ডাক্তার ভেতরে ঢুকবেন। ডাক্তার ভেতরে ঢোকার আগেই পথ আঁকলে দাঁড়ায় সাদাত। ডাক্তারে হাত দুটো ধরে বলল, বেবি চাই না, শুধু নৌসিনের যেন কিছু না হয়। ডাক্তার অবাক হয়ে সাদাতকে দেখছে। হয়তো উনি এই প্রথম কোনো বাবাকে নিজের মুখে বলতে শুনছেন এমন ধরনের কথা। সাদাত আবারও বলল, অবাক হওয়ার কিছু নেই, আমার নৌসিন ঠিক থাকলে এরকম বাচ্চা আরও অনেক আসবে। কিন্তু যদি নৌসিনের কিছু হয়ে যায় তাহলে বাচ্চা দিয়ে কি হবে আমার? নৌসিন যেন ঠিক থাকে, প্লিজ ডক্টর। ডাক্তার কিছু বলল না,
শুধু মুচকি এসে সাদাদের কাঁধে হাত রেখে ওটিতে প্রবেশ করলো। ডাক্তার ভেতরে যাওয়ার পর থেকে ওটির বাইরে উপস্থিত মানুষগুলো আরও অস্থির হয়ে উঠেছে, বিশেষ করে সাদাত আর নৌসিনের মা। ওদের দুজনের মুখের দিকে তাকানো যাচ্ছে না। সাদাত বারবার পায়চারি করছে। সাদ ওর পাশে গিয়ে কাঁধে হাত রেখে বলল, এভাবে পায়চারি না করে চুপ করে বস এখানে। ভাইয়া, আরে এত কেন ভয় পাচ্ছিস? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আরও হওয়ার সময় কিন্তু ভাবির কন্ডিশন এত খারাপ ছিল না। সবার তো একরকম হয় না। রাফসা নৌসিনের চেয়ে শারীরিকভাবে অনেক শক্ত এবং সুস্থ ছিল। নৌসিনের কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব রে। আরে ধুর, তেমন কিছু হবে না দেখিস। দেখবি তোর রাজকন্যা আর রানী দুজনেই ঠিক থাকবে। সাদাত এত টেনশনের মাঝে মুচকি হেসে বলল, তুমি বোধহয় জানো যে আমার রাজকন্যা আসবে। তুই তো তাই চাস। নৌসিন রাজপুত্র চায়, আরবের মতো। আরে রাজপুত্র বা রাজকন্যা হলেই হলো। রানী যা নিয়ে আসে তাতেই আলহামদুলিল্লাহ। হয়তো নৌসিনের উপর আল্লাহ তাআলা বিশেষ রহমত আছে। তা না থাকলে মাত্র 15 মিনিটই সবার কানে সদ্য জন্ম নেওয়া বাচ্চার কান্নার স্বর ভেসে আসতো না। সাদ বাচ্চার কান্না শোনা মাত্রই সাদাদের কাঁধে চর বসিয়ে দিয়ে বলল, কিরে ভাই, বাবা হয়ে গেলি তো। সাদাত শুধু সাদের দিকে তাকালো একবার। সাদের চোখে মুখে খুশির ঝিলিক, কিন্তু সাদাত এখনও খুশি না, বরং আগে চেয়ে মুখটা ওর আরও বেশি গম্ভীর হয়ে গেল। নৌসিন বলে চিৎকার করে ওঠে সাদাত। নৌসিনের মা সাদাদের মায়ের সাথে হাসিতে মেতে ওঠে বাচ্চার কান্নার আওয়াজে। সাথে সবাই খুব খুশি, শুধু সাদাত বাদে। বাচ্চার কান্নার আওয়াজ সেও শুনতে পাচ্ছে, কিন্তু সে এখনও জানে না তার নৌসিন কেমন আছে, তাই হাসতে পারছে না। ভেতর থেকে আনন্দগুলো সাড়া দিচ্ছে না। প্রথম বাবা হওয়ার অনুভূতিগুলো ধরা দিচ্ছে না এখনো, শুধু নৌসিনের জন্য। সাদাত ওটির সামনে দৌড়ে যায়, আর ঠিক ওই সময় ডাক্তার বেরিয়ে আসে। ব্যতিব্যস্ত হয়ে সাদাত প্রশ্ন করেন, নৌসিন কেমন আছে? আমাদের অপারেশন করতে হয়নি মিস্টার সাদাত। আপনার ওয়াইফকে অচেতন করার ওষুধ দেওয়ার আগে ওনার জ্ঞান আসে, আর ন্যাচারাল পেইনই ওনার বেবি হয়। আমরা জাস্ট হেল্প করেছি ওনাকে। আর কনগ্রাচুলেশন, আপনার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। সাদাদের এবার যেন আরও বেশি টেনশন হচ্ছে। নৌসিন নাকি নর্মালি বেবি। সাদাত ভাবতেই পারছে না নৌসিন কেমন আছে এখন। সুস্থ আছে তো ও? হ্যাঁ, উনি পুরোপুরিভাবে বিপদমুক্ত। বেবি হওয়ার পরপরই ওনার সেন্স চলে গেছে, তবে সেটা বিপদের কিছু না। উনি যে এত দুর্বলতার মাঝে এই বাচ্চাটার জন্ম দিয়েছেন, এটাই একরকম অলৌকিক ব্যাপার ছিল। ওনার জ্ঞান ফিরতে ঘণ্টাখানেক লাগবে। বাসায় আজ নয় কাল নিয়ে যেতে পারেন, কারণ বাচ্চার কোনো কমপ্লিকেটেড নেই যে আমরা হসপিটালে রাখব। বাচ্চা অনেক সুস্থ সবল ওর মায়ের তুলনায়, তাই কালই চলে যেতে পারেন। আর হ্যাঁ, মাথায় রাখবেন, বাচ্চার চেয়ে কিন্তু বাচ্চার মা বেশি দুর্বল, তাই যেন বাচ্চার সাথে সাথে মায়ের সেবাটাও বেশি হয়। সাদাদের খুশি এবার দেখে কে বুকের মধ্যে জমে থাকা সমস্ত আনন্দগুলো বাইরে বেরিয়ে আসছে। নার্স বাচ্চা নিয়ে বের হওয়া মাত্রই সাদাত হাত পেতে দাঁড়ায় বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু নার্স বাচ্চা দিচ্ছে না। আগে তো মিষ্টি খাওয়ান, তারপর এমন পরি মেয়ে কোলে নেবেন। সাদাত ওর পকেট থেকে 5,000 টাকা বের করে নার্সের হাতে দিয়ে খুশিতে গদগদ হয়ে বলল, এটা দিয়ে মিষ্টি আনিয়ে নিন, সবাই মজা করে খান। নার্সের কাছ থেকে সো মেরে বাচ্চাটা নিয়ে নিল এবার সাদাত। মা দেখো কি বড় বাচ্চা। সাদাতের কথায় ওর মা আর শাশুড়ি হেসে ভেঙে পড়ছে একদম। এই সাদাত, দে না একটু কোলে নি। কি ফুটফুটে মেয়ে হয়েছে রে তোর, একদম পরীর বাচ্চা।
ভাবি গো, নেও নাও আমার রানীর রাজকন্যা। একে একে সবাই বাচ্চাটাকে কোলে নিচ্ছে। বাসায় ফোন করা হয়েছে, এবার আরুবার তুবা কিছুতেই আর বাসায় থাকবে না, তাই প্রাপ্তি আসছে ওদের নিয়ে। প্রাপ্তিও আর থাকে নাকি বেবি হওয়ার খবর শুনে। সে তো কোনো রকম চেঞ্জ ছাড়াই দৌড়ে শুধু গাড়িতে উঠেছে। নৌসেনের জ্ঞান ফিরেছে। ওকে কেবিনে দেওয়া হয়েছে। প্রথমে সাদাত ছাড়া আর কাউকে ঢুকতে দেয়নি, কিন্তু পরে একে একে নৌসেনকে দেখার জন্য সবাই ঢুকে গেল বলে সাদাত আর আলাদা করে নৌসেনের সাথে কথা বলতে পারেনি। সবাই নৌসেনকে দেখছে। ওর মার শাশুড়ি বেশিক্ষণ সময় নিয়ে মেয়েকে ঘিরে থাকলো। নৌসেনের বাবাও মেয়েকে দেখে বেরিয়ে যান নাতনি দেখার জন্য। নৌসেন সাদাতের দিকে ক্লান্তি ভরা নজরে তাকিয়ে জানতে চাইল, বাবু কই? বাবু আছে একদম রাজকন্যা, রাজপুত্রই তো হতো, শুধু তোমার দোয়ায় রাজকন্যা এলো। আরে আনুক ওকে। দেখো তুমি তোমার রাজপুত্র আশা ছেড়ে দিবে তাকে দেখলে। কোথায় আনতে বলো, দেখব তো আমি। নৌসেনের উৎকণ্ঠ দেখে ওর মা বলল, দাঁড়া মা, আনবে। নার্স এসে বেবিকে নৌসেনের পাশে শুয়ে দিয়ে গেল। নৌসেন হাঁ করে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। ওর শাশুড়ি প্রশ্ন করলো, কি হলো, বেবি কেমন? নৌসেন হাওয়ার মতো অবাক হয়ে প্রশ্ন করলো, এটা কার বাচ্চা? সাদাত ধমকের সুরে বলল, মানে এত বড় বাচ্চা আমার। নার্সসহ বাকিরাও নৌসেনের কথা শুনে হাসছে। নৌসেনের তাতে নজর নেই, ওর পুরো নজর ওর বাচ্চার দিকে। শোনো মেয়ের কথা, নিজের বাচ্চা একটু বড় হয়েছে বলে এই অবস্থা। না আম্মু, আসলে অনেক বড় বেবি, ওর মায়ের পেটের তুলনায়ও কিন্তু বেশ বড়। ওই চুপ নৌসেন, আমার রাজকন্যাকে নজর দিচ্ছ কিন্তু তুমি। সবাই এবার সাদাত নৌসেনকে আলাদা সময় দেওয়ার জন্য কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিন খালি হওয়া মাত্রই সাদাত টুল থেকে উঠে গিয়ে নৌসেনের যে পাশে বেবি রাখা তার বিপরীত পাশে বসে নৌসেনের কপালে একটা চুমু খেলো। এতে সাদাতের লোভ আরও একটু বেড়ে যায়। তাই সাদাত নৌসেনের সারা মুখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিচ্ছে, ঠোঁটেও বারবার চুমু দিচ্ছে। উহ, আর কত। সাদাত নৌসেনের ঠোঁটে বেশ খানিকক্ষণ ঠোঁট ডুবিয়ে রেখে তারপর বলল, তুমি জানো না আজ আমাকে কি দিয়েছো তুমি? তোমাকে যে কি দিয়ে খুশি করব আমি, বলো তো কি দিলে খুশি হবে? আরও কিস করব, তাহলে করব। সাদাত আবারও এগিয়ে আসলে হেসে বাধা দিল নৌসেন, আর না, ক্লান্ত হয়ে গেছি চুমু খেয়ে। তোমার এই হাসি মুখটা দেখেই আমি খুশি সাদাত, আমি খুব খুশি। তোমার মুখে আর চিন্তার ভাঁজ নেই বলে। সাদাত নৌসেনের কপালে চুমু এঁকে বলল, পাগলি আমার। বাচ্চার পাশে এসে বসলো সাদাত, বেবির কপালেও আলতো করে চুমু খেলো। হাত পা নাড়ছে বাচ্চাটা, আসলেই বেশ বড় হয়েছে। এটা যেন নৌসেনের বাচ্চা ভাবাই যায় না। লোকে দেখলে বলবে ঠিকই নৌসেনের বাচ্চা, তবে 2 মাসের, কি ফুটফুটে একদম সাদা। এই বাচ্চা ওর ফুপুদের মতো, মানে প্রাপ্তির মতো ধবধবে সাদা হবে। নিপাও তো কম সাদা না। ওর মা জেঠিয়ের মতো হলদে সাদা হবে না মেয়ে। প্রাপ্তির গায়ে রঙের মতো ইউরোপিয়ান রং হবে। আর দেখতে ঠিক নৌসেনের মুখটা, তবে হাত পা সব সাদাদের মতো লম্বা লম্বা। সাদাতও তো অনেক সুন্দর, একদম পরি, আমাদের পরি। রাজপুত্রের আশা আছে, লাগবে না, এমন জাদু আগে সামলাই। ওকে আমার ঘরে কি করে রাখবো গো, দুজনে যত্ন করে পুষবো, খুব দামি যে। সাদাত, আমি একটা কথা ভাবছি। কি? মেয়ে যে এত রূপবতী হলো, বড় হলে ওকে কি দিয়ে বেঁধে রাখবো? লোকে যে নজরই খেয়ে ফেলবে আমাদের পরীকে। আরে সেটা পরে দেখা যাবে, পরীর জন্য আগে থেকেই রাজপুত্র রেডি করে রাখবো, যে ওকে লোকের নজর থেকে বাঁচাবে। পরী আমার 7 রাজার ধন,
বলে নৌসিন বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিল। আর অমনি দুষ্ট বাচ্চাটাও আওয়াও করে চিৎকার করে উঠল, ক্ষুধা লাগছে, ওর খাবার দাও। নৌসিন সাদার দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর মেসকি চেনটা খুলে বাচ্চাটাকে নিজের বুকে আরও কাছে নিয়ে আসলো। শাল দুধ খাওয়াবে বলে। এটা যেন নৌসিনের জন্য পৃথিবীর সবচাইতে খুশির মুহূর্ত। বাচ্চার মুখে দুধ পড়ে দিতে হচ্ছে নৌসিনের। ছোট বাচ্চাদের মুখে দুধ পড়া মাত্রই কোনো শেখানো ছাড়াই কি সুন্দর চষে শুরু করলো বাচ্চাটা। আর পরম সুখে আবেশে নৌসিনের পাশে রাখা সাদাদের হাতটা এক হাতে চেপে ধরে, অন্য হাতে বাচ্চার মাথায় হাত রেখে চোখ দুটো বেটে ফেলল। সাদাত মুচকি এসে জানতে চাইল, কেমন লাগছে? সুরসুরি লাগে। দুজন দুজনের দিকে তাকিয়ে তৃপ্তি হেসি হাসল। আর অন্যজন তৃপ্তি করে নিজের মায়ের দুধ পান করছে, অমৃতের স্বাদ নিচ্ছে। সে স্বাদ পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদ, ক্ষুধা নিবারণের সর্বোত্তম উপকরণ।